আজকের এই ভিডিওটি শুনে অনেক মালিক বা সংগঠন আমাকে পছন্দ করবে না, কিন্তু একজন শেফ হিসাবে দেশের স্বার্থে সত্যিটা আজকে আমাকে বলতেই হবে, না হলে ভবিষ্যৎ প্রজন্মের সাথে অন্যায় করা হবে। বাংলাদেশের শেফ ইন্ডাস্ট্রি আজকে অসুস্থ। আজকে আমি বলবো কি ভুল হচ্ছে, কি বদলানো সম্ভব। সাংগঠনিক অনিয়ম, যৌন হয়রানি, দলাদলি, দুর্নীতি, পকেট পুঁজি, বয় বাণিজ্য, চাকরি রাজনীতি, দক্ষের অমূল্যায়ন, আরো অনেক কিছু। বাংলাদেশের শেফ ইন্ডাস্ট্রি দিন দিন বড় হচ্ছে, কিন্তু অনিয়ম, বিশৃঙ্খলা, বিভিন্ন কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। আজকে আমি বলবো কেন। এটি আমার ব্যক্তিগত কোনো মতামত নয়, রিসার্চ এবং গবেষণার ভিত্তিতে বিশ্লেষণ। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনি অবশ্যই বুঝতে পারবেন। আর এই ভিডিওটি কাউকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য নয়, এই ভিডিওটি দেশের উন্নয়নের জন্য বলা। সো আশা করি বিষয়টি বিশ্লেষণ করে দেখবেন আর আপনার মতামত জানাতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের টপিক। প্রথমেই জানবো ভুলসমূহ কি কি। আমাদের দেশে অনেক ট্যালেন্টেড শেফ থাকা সত্ত্বেও কারো নিজস্ব কোনো রেস্তোরাঁ নেই। কিন্তু দেশের বাইরে যদি আমরা লক্ষ্য করি, বড় বড় যত শেফ আছে, গর্ডন র্যামসি থেকে শুরু করে মাসিমো বরথা, রেনে রেডজিপি, যার কথাই আমরা বলি না কেন, সবারই নিজস্ব রেস্তোরাঁ রয়েছে। সো যারা ইন্ডাস্ট্রিতে লিড করে তাদের রেস্তোরাঁ থাকা উচিত, তাহলে ফুডের মান, কোয়ালিটি এবং কালচারাল অ্যাডাপ্টেবিলিটিটা ফুটে ওঠে। কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের দেশের শেফরা কাজ করে মালিক পক্ষের জন্য, যাদের ফুড সংক্রান্ত কোনো বেসিক ফান্ডামেন্টাল নলেজই থাকে না। 2 নম্বর প্রবলেম, জ্ঞান শেয়ার না করা। আমাদের দেশে শেফরা কাজ শিখাতে চায় না, হুইচ ইজ রিয়েলি ট্রু কাইন্ড অফ। এখন কিছুটা পরিবর্তন আসলেও তারপরেও জিনিসটা তেমনটা কোনো পরিবর্তন নেই। ট্রেডিশনালি আমাদের দেশের শেফরা জুনিয়রদেরকে কাজ শিখাইতে চায় না, ইন্টার্নদেরকে কাজ শিখাতে চায় না, তাদেরকে দূরে ঠেলে রাখে। কিন্তু আমরা যদি ইসলামিক ভাবেও চিন্তা করি, যদি তোমার কাছে কোনো ক্ষুদ্র জ্ঞান থাকে তাও অন্যকে বিলিয়ে দাও। সো এটা আমরা আমাদের রিলিজিয়াস শিক্ষার মধ্যে রয়েছে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে এই কাজটা করি না। কিচেন ইন্ডাস্ট্রিতে যেটা বড় নজরে আসে, শেফ ইন্ডাস্ট্রিগুলার নাম আছে, কাজ নেই, প্রোটোকল নেই, অ্যাকাউন্টেবিলিটি নেই। আমাদের দেশে শেফ ইন্ডাস্ট্রির মধ্যে মেন প্রধান সমস্যাটা হচ্ছে স্পন্সর ভাগাভাগি। তারা প্রতিদিন এক একটা সংগঠন তৈরি করে, তার মূল কারণ হচ্ছে স্পন্সর। বিভিন্ন ব্র্যান্ডের টাকা যখন পেয়ে থাকে, ওই টাকাকে মিসম্যানেজমেন্টের জায়গা থেকে তাদের এই প্রবলেমটা শুরু হয়। এখানেই শেষ নয়, এটা এখানে আর একটা বড় প্রবলেম হচ্ছে আমি বড় না তুমি বড়। ওই প্রসেসে সব শেফরাই মনে করে হি ইজ দ্য ট্যালেন্টেড, এবং জুনিয়র বা নিউ কামার, ইভেন দো ওল্ড অনেককে কেউ মূল্যায়ন করতে চায় না। আমাদের দেশে অনেক ভালো ভালো পুরাতন শেফ আছে, ইভেন আমি অনেকজনকে ব্যক্তিগতভাবে চিনি, কিন্তু আপনি দেখবেন না কোনো বড় সাংগঠনিক প্রোগ্রামে বা কিছুতে তাদেরকে দাওয়াত করা হয়, কারণ এখানের মধ্যে সাংগঠনিক অ্যাকাউন্টেবিলিটি, প্রোডাক্টিভিটি কোনোটাই ঠিক নেই। প্রতিদিন নিজস্ব সংগঠন করতেছে নিজস্ব স্বার্থে, প্রত্যেকে কেউ না কেউ কিছু না কিছুর সাথে জড়িত, হয় স্পন্সরশিপের সাথে জড়িত, না হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে জড়িত, কিছু না কিছু বিজনেস বিহাইন্ড দ্য সিনে রয়েছে। কিন্তু সত্যিকার অর্থে দেশে একটি স্ট্রং ইউনাইটেড সংগঠন থাকা উচিত। আর আমরা যদি এক একটা সংগঠনে চিরিয়ে পড়ি, এরকম চেয়ার্স ইন পাঁচ হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়, কেমনে দেশ আগাবে? আমাদের দেশ এমনিই পিছনে আছে। শেফ সংগঠনগুলার স্পন্সরশিপ নিয়ে ভাগাভাগি, তাদের কোনো ব্যবসায়িক প্রোটোকল নেই। আমাকে এখানে ভুলভাবে নিবেন না কেউ। আমি এই বলছি না আপনাদের স্পন্সরশিপ না নেওয়ার জন্য, আমি এটা বলছি আপনাদের কোনো প্ল্যান নেই কিভাবে মানি জেনারেট করতে হয়। আজকে আমি কিছু জ্ঞান শেয়ার করি আপনাদের সাথে। আমি ইউকেতে আছি, এখানে সবকিছু স্বীকৃতি দেয় দ্য ক্রাফট গিল্ড শেফ আর রয়্যাল শেফ একাডেমি। সো আপনি এই দুটার সাথে কিছু ক্যাটাগরি আছে আপনাকে অ্যাডাপ্ট হওয়ার জন্য। যদি ম্যাচ করেন ওদের সাথে, যদি রেজিস্টার্ড হন, নিউ কামাররা একভাবে রেজিস্টার্ট করতে পারে, এবং যারা পুরাতন আছেন তারা মেন্টর হিসেবে অন্যভাবে রেজিস্টার্ট করতে পারে। সবার এক্সাম হয়, সবার প্র্যাকটিস হয়, অনেক কিছু হয়,
তারা কিভাবে ইনকাম করে। এখানে প্রোটোকলিক সিস্টেম আছে। আজকের ভিডিওটা যেহেতু অনেকগুলা টপিক কভার করতে হবে তাই ডিটেলটা যাচ্ছি না, বাট শেফ সংগঠনগুলা স্বীকৃতি সেল করে, যেমন নাকি বিএসটিআই যেভাবে স্বীকৃতি সেল করে এভাবে স্বীকৃতি দিতে হবে দেশের সব কিছুকে, স্বীকৃতি দিয়ে একটা ভালো বিজনেস মডেল দাঁড় করাতে পারে। কিন্তু এর জন্য ইউনাইটেড হতে হবে। 6 জনের যদি স্বীকৃতি দিতে যান তাহলে কিছুই হবে না। ইউকের মতো কান্ট্রি, এখানে বড় কান্ট্রিতে দেখা যাচ্ছে একটা সংগঠন করে সবাই, এতগুলো সংগঠন নেই। সো কেন আমাদের দেশের মতো ছোট একটা কান্ট্রিতে ফুড ইন্ডাস্ট্রিতে এত পিছনে থাকার কারণেও এতগুলা সংগঠন আপনারা করেন। সো ডোন্ট টেক মি রং, আই এম গোয়িং টু দ্য নেক্সট পয়েন্ট। সবচেয়ে বড় ভুল প্রশিক্ষণ সেন্টার। আজকে রাস্তার মোড়ে, গলির ভিতরে, বাসার ভিতরে, শপিং মলে, অলিতে গলিতে শপিং সেন্টার গড়ে উঠছে, যেখানে প্রশিক্ষকরা নিজেরাই সঠিকভাবে প্রশিক্ষিত নন, সার্টিফিকেট আছে কিন্তু কোনো স্কিল নেই। তাহলে নিউ জেনারেশনদেরকে তারা কি শেয়ার করবে? সো আমাদের উচিত এই প্রশিক্ষণ সেন্টারে একটা এডুকেশন গাইডলাইনের মধ্যে আনা এবং যারা প্রশিক্ষণ দিতে আসবে তাদের যোগ্যতা এবং প্রফেশনাল একটা এক্সপেরিয়েন্স রিকোয়ার্ড হওয়া উচিত। চলুন এখন জানি সমস্যা সমূহগুলো নিয়ে। প্রথমে আসতেছে পে মিসম্যাচ। পে মিসম্যাচ মানে হচ্ছে বেতনের বৈষম্য। আমি আমার রিসেন্ট এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, যদি আপনি এক প্লেট খাবার জাজ করেন তার মূল্য লন্ডনের মূল্যের সমপরিমাণ, কিন্তু শেফদের বেতন গুলিস্তানের গেঞ্জির মতো। তারা যে বেতন পায় গুলশানের মতো পশ রেস্টুরেন্টগুলোতে, তা দিয়ে তাদের বাসা ভাড়া, সংসার খরচ, জীবন নির্বাহ করাই কঠিন। কেমনে একটা শেফ ক্রিয়েটিভ, ইনোভেটিভ, নন স্টপেবল হবে যদি তারা স্ট্রাগল করতে থাকে তাদের বাসা ভাড়া আর সারভাইভিং নিয়ে? সো এই পয়েন্টটাতে খুবই কাজ করা উচিত। যদিও বা হোটেল, রেস্তোরাঁ, বিভিন্ন সরকারি ফুড ইন্ডাস্ট্রির জন্য একটা মিনিমাম ওয়েজেস ধরা হয়েছিল কিছু গেটে 13,500 টাকা, কিন্তু রান্নাঘর পরিচালনার জন্য বা ঢাকা শহরে সারভাইভের জন্য এটা খুবই হাস্যকর বললেও চলে। দ্বিতীয় সমস্যা হচ্ছে ভয় সংস্কৃতি। বাংলাদেশে শেফরা ম্যানেজার, জিএম বা মালিকদের দেখলে সারা শরীরে কাঁপুনি উঠে, একদম গায়ে চুপড়ে হয়ে যায়। কিন্তু তাদেরকে শেখানো উচিত ছিল নেতৃত্ব। যখন একজন শেফ তাদের মালিকদের দেখলে বা ম্যানেজারকে দেখলে, জিএমকে দেখলে ভয়ে কথা ফুটে না, বোবা হয়ে যায়, তখন তারা কখনোই একটা কিচেনকে লিড করতে পারবে না। কিচেনে লিড করতে হবে গালাগালি দিয়ে। এই সিচুয়েশনটা যখন আমরা টিভিতে দেখে ইন্সপায়ার হই, কেন রিয়েল লাইফে আমরা কথা বলতে পারি না সামান্য মালিকদের সাথে বা ম্যানেজারদের সাথে? এখানে নেতৃত্ব শেখানোর অভাবটা রয়েছে। সবাইকে লিড করতে জানতে হবে, কিন্তু এর মানে এ না যে অপ্রাসঙ্গিক জিনিস নিয়ে আপনি ঝগড়া করতে যাবেন বা ঝামেলা করতে যাবেন। নেতৃত্ব বা কথা বলা, এটা হচ্ছে কনফিডেন্সের সাথে, যে আপনার মধ্যে এত কোয়ালিটি যে আছে, আপনি 5টা কথা বলবেন, যদি মালিক এটা না শুনে আপনি চলে যেতে পারবেন। আপনার জন্য হাজার জব লাইন আপে আছে, কারণ আপনি স্কিল। সো আপনাকে ওই কনফিডেন্ট পর্যন্ত রিচ করতে হবে, ওই জায়গাটাতে যেতে হবে, দেন আপনি কথা বলতে পারবেন। যদি আপনি নিজের ওই জায়গাটাতে ওয়ার্কশপ না করেন, ওই জায়গাটাতে কাজ না করে কথা বলতে যান, দেন দ্যাটস ইয়োর ফল্ট। আমি যেটা বলতে যাচ্ছি এটাকে আবার অন্যভাবে নেওয়া যাবে না। নেতৃত্ব শিখতে হবে নিজের যোগ্যতার সাথে, স্কিল বাড়াতে হবে, কথা বলতে হবে, আদারওয়াইজ মুভ অন করতে হবে। প্রথম পয়েন্টের আর কিছু অংশ ছুটে গিয়েছে, এটা যদি আবার রিপিট করি। এখানে শুধু পেমেন্টের মিসম্যাচ এটা না, ওভার টাইম হয় আমাদের দেশের শেফদের অনেক। ওভার টাইমে তারা আন্ডারপেইড থাকে অথবা আনপেইড থাকে। আবার ইন্টার্নশিপে যারা আছে তারা ফ্রি ইন্টার্নি করে আমাদের দেশে, কোনো পেইড হয় না। সো ফ্রি লেবার এগেন। সো মেনি থিংস অ্যাডেড হিয়ার। নেক্সট যে পয়েন্টটা নিয়ে আসবো এটা হচ্ছে পেশাগত মূল্যায়নের অভাব। আমাদের ট্যালেন্টের মূল্যায়ন করা হয় না, কারণ এখানে দলাদলি, রাজনীতি, আমার দলের না তোমার দলের। শেফদের ট্যালেন্টের দিকে না থাকে, তাদেরকে দেখা হয় তুমি কোন সংগঠনে করো, কোন শেফের আন্ডারে আছো, কাদেরকে সাপোর্ট করতেছো, বা কাকে তুমি বাটারটা ঠিক মতো মারতেছো। সো এইগুলার উপর জাজমেন্ট করে মূল্যায়নটা হয়ে যাচ্ছে। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের দেশে আমার সেম
সাথে কাজ করা কলিগরা আমরা দেখি বছরের পরে বছর সেম পজিশনে পড়ে থাকে, তাদের মুভ অন করার কোনো সুযোগ থাকে না। সেম মানুষটা অথবা তারই একটা কলিগ যদি দেশের বাইরে যায়, সে কত গতিতে এগিয়ে চলে, কিন্তু সেম কোম্পানিগুলো রান করতেছে বিদেশি সংগঠন। নেতৃত্বের অভাবের কারণে এই জিনিসগুলো এখনো ফিক্স করা হয়নি, যেটা নিয়ে আমাদের কাজ করা উচিত। কারণ বিশ্বের বাইরে আমাদের মূল্যায়ন নিচুর দিকে যাচ্ছে এই পয়েন্টগুলোর কারণে। আমাদের শেফরা যদি ভালো লেভেল আপে যায়, বৈশ্বিকভাবে আমাদের দেশের অগ্রগতির জন্য হেল্পফুল হবে, দেশের শেফ ইন্ডাস্ট্রির জন্য হেল্পফুল হবে, আমাদের স্কিল ওয়ার্কাররা রিকগনাইজ হবে ওয়ার্ল্ড ওয়াইড। পরবর্তী যে সমস্যাটা চোখে পড়ে এটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। আমাদের দেশে অনেক হোটেল ইন্ডাস্ট্রিতে এনভায়রনমেন্ট ভালো হলেও ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সাইট রেস্টুরেন্ট সাইটটাতে, যেটাতে মানুষজন বেশি পরিমাণে গিয়ে থাকে, আমরা জানি হোটেল এক্সপেন্সিভ হওয়ার কারণে সবাই তেমনটা যায় না, কিন্তু বাংলাদেশের মেজরিটি মানুষ ফুড আহরণ করে থাকে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিগুলা থেকে, এন্টারটেইন হয়ে থাকে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিগুলা থেকে। কিন্তু এই কিচেনে কাজ করা লোকরা বিহাইন্ড দ্য সিনে যে কাজ করতেছে, তারা কি আসলে নিরাপদে আছে কিনা, সেফ আছে কিনা? হট এনভায়রনমেন্ট মোস্ট অফ দ্য রেস্টুরেন্টে, ইভেন পশ অনেক রেস্টুরেন্টের মালিকরা সামনে ফ্রন্ট হাউসে গুরুত্ব দিলেও ব্যাক হাউসে গুরুত্ব দেয় না। তারা সামনে একদম লুক্রেটিভ, আকর্ষণীয়, লাক্সারি, মার্বেলাস ভাবে সাজায়, কিন্তু কিচেনটা নর্দমার মতো পড়ে থাকে। দুঃখজনক বিষয় আরও, বাংলাদেশের ফুড অ্যান্ড সেফটি ডিপার্টমেন্ট শুধু কাজ করে ফুড সেফটি নিয়ে, ইভেন নলেজ ছাড়াও অনেক কাজ করে, ভিডিওতে দেখা যায়। কিন্তু এখানে হেলথ অ্যান্ড সেফটিটা যে রিলেট করে এই ফুডের সেফটির সাথে, এটা নিয়ে কখনো কাজ করা হয় না। শেফদের লং আওয়ার ডিউটি, কাজের টেম্পারেচারের কন্ট্রোল, ইভেন তাদের বিভিন্ন ট্রমাটাইজ সিচুয়েশনে তারা কিভাবে কাম আপ করতেছে, সব কিছু মিলিয়ে মানসিক চাপ, কাজের এখানে অপারেশনাল যে হিট, ভেন্টিলেশনের অবস্থা ভালো না থাকার কারণে যে স্বাস্থ্য ঝুঁকি ইনক্রিজ করতেছে, এটা ফুডে কিভাবে ইম্প্যাক্ট পড়তেছে, লং টাইম ডিউটি কারণে পায়ে ব্যথা, কোমর ব্যথা বা অন্যান্য ডিজিজ যেভাবে তৈরি হচ্ছে। ইভেন আমি দেখেছি বাংলাদেশে ইভেন হোটেলেও আমার সাথে কাজ করা অনেক শেফ, ইভেন ফ্রন্ট হাউস, তারা কোলেস্ট্রলের কারণে ধুম করে পড়ে যায়। কারণ স্টাফ ক্যাফেটেরিয়া বা সব জায়গায় আমরা দেখা যাচ্ছে ওয়েস্টেজ ফুডগুলা নিয়ে আসা হচ্ছে। সো এখানে ওটা কেয়ার না করা হলে ঠিক মতো দেখা যাচ্ছে খুবই অয়েলি ফুড হয়ে গেলে তখন স্টাফরা খেয়ে কোলেস্ট্রল, মোস্ট অফ দ্য হোটেল ইন্ডাস্ট্রির মানুষের কোলেস্ট্রল প্রবলেমটা হয়ে থাকে অতিরিক্ত অয়েল দিয়ে খাবার সুস্বাদু করার জন্য। আর আমাদের দেশে এই বিভিন্ন ধরনের ফুডের মধ্যে যে ইউজ করা হচ্ছে সিজনিংগুলা, তাদের যে দেয়া হচ্ছে চিকেন পাউডার, টেস্টিং সল্টস, এটাতেও একটা বিশেষ স্বাস্থ্যগত কারণ রয়েছে। সো ওভারঅল হেলথ অ্যান্ড সেফটিটা খুবই ইম্পর্টেন্ট, ওটাতে ফোকাস করা উচিত। কিচেনের টেম্পারেচারটা মেনটেন করা, আর তাদের শিফটের আওয়ারগুলা ভাগ করা, এবং তারা যাতে সঠিকভাবে নিউট্রিশন পায় ওইদিকে লক্ষ্য রাখা, তাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করা। সো যে পয়েন্টটা বলেছি এটার সাথে কানেক্ট করে আমি সমস্যার পয়েন্টটা বলবো, এছাড়াও অন্যান্য কারণগুলো রয়েছে, আমরা আরও ডিপে যাব। সো এটার সাথে একটা লাস্ট পয়েন্ট অ্যাড করলে এটা হচ্ছে আমাদের ফুড সেফটি। বিএফএসে আমাদের ইনস্পেক্টরের অভাব। দেশটা যেভাবে বড়, আমরা সিটি কেন্দ্রিক ফুড সেফটি ইন্সপেক্টররা ইন্সপেকশন দেয়, কিন্তু গ্রামে গঞ্জেও বা বিভিন্ন এরিয়ায় মফস্বলীয় ফুড সেফটি ইন্সপেক্টর থাকা উচিত। কারণ হচ্ছে আমাদের দেশে বিএফএসে যতগুলা সেক্টর, আমাদের দেশের ফুড ইন্ডাস্ট্রি তাদের যত বড়, এতগুলো ইন্সপেক্টর নেই পর্যাপ্ত। ইভেন ল্যাবটাও সীমিত বিএফএসের। সো ওইখানে ল্যাবরেটরি ফ্যাসিলিটিটা বাড়ানো উচিত, ওখানে প্র্যাকটিসটা, প্রশিক্ষণটা বাড়ানো উচিত, বিদেশি প্রশিক্ষকদের নিয়ে যাওয়া উচিত, ওখানে রিসার্চ বেস কাজটা করা উচিত, এবং এলাকাভিত্তিক ইভেন মফস্বলে পর্যন্ত ফুড সেফটির উপর গুরুত্বায়ন করা খুবই জরুরি। এখন রিলেভেন্ট কিছু বাস্তব ফ্যাক্টগুলো জেনে নিই। সো কিছু রিসার্চ রেকর্ড যদি আমরা এখানে দেখি, businessstandard.com আর বার্ন দ্য শেফ প্রজেক্ট অ্যান্ড দ্য গার্ডিয়ান, তারপরে দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, এবং তাছাড়াও বিভিন্ন অনলাইন সার্ভে এবং অনেক জরিপ অনুসারে দেখা যাচ্ছে 2025 সালের যে বেতনটার কথা আমরা বলেছিলাম 13,050 টাকা ন্যূনতম কিছু গ্রেডে পেমেন্ট দেওয়া হচ্ছে, ওভার টাইমে পেমেন্ট দেওয়া হচ্ছে না, খুবই হরেবল জায়গাটা। সেকেন্ড একটা পয়েন্ট হচ্ছে বাংলাদেশের
ফুড ইন্ডাস্ট্রির মার্কেটটা ফাইন্যান্সিয়ালি একাই ফুড পান্ডার অনলাইন যে ডেলিভারি রয়েছে ওইখানে প্রতি বছর কোটি টাকার ট্রানজ্যাকশন হচ্ছে, কিন্তু এই কোটি টাকার ট্রানজ্যাকশন হওয়া সত্ত্বেও ওখানে শেফদেরকে মেনু ইঞ্জিনিয়ারিং, ফুড কস্টিং, প্যাকেজিং এগুলা নিয়ে কোনো প্রশিক্ষণ দেয়া হচ্ছে না। রাদার দেন দ্যাট বিজি উইথ জাস্ট কাইন্ড অফ পশ প্রোমো, hiring some random guys or dude or whatever, but যারা ইন্ডাস্ট্রির পিছনে কাজ করতে তাদেরকে প্রশিক্ষণ বা অন্যান্য ফ্যাক্টগুলো নিয়ে ফুড ডেলিভারি সফটওয়্যারগুলো কাজ করা উচিত, এবং গুড কম্পিটিটরও নেই। ভালো একটা কম্পিটিটর আসলে বিজনেসটা একটু ভালো হয়, যেখানে বাইরের দেশের ডেলিভারও, জাস্ট ইট, উবার ইট অনেক কিছু কম্পেয়ার করা হয়, হয়তো বা দেশে নতুন কিছু ট্রাই করতেছে। বাট যদি একক রাজত্ব বলি আমরা ফুড পান্ডাকেই লিডিং এ দেখি। দেশের এই পয়েন্টগুলো নিয়ে কাজ করা উচিত। ইন্টারন্যাশনাল রিপোর্ট অনুসারে বাংলাদেশের ফুড সেফটির জন্য ইনস্পেকশনের ক্ষমতা পর্যাপ্ত নেই। সো এই জায়গাটাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে কাজ করা উচিত। যদি অভ্যন্তরীণ কোনো হেল্প লাগে ইনশাআল্লাহ রেডি টু হেল্প, একদম দেশের জন্য ফ্রিলি হেল্প করতে রাজি, এনি টাইম উই আর হিয়ার। দেন অ্যানাদার ডাটা বলতেছে গ্লোবাল হসপিটালিটির ডাটা দেখা যাচ্ছে বাংলাদেশে শেফদের মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো ডাটা রেকর্ড নেই, কারণ এই সেক্টরটা টোটাল গ্যাপ রয়েছে, যেটা নিয়ে কাজ করা হচ্ছে না। খুবই প্যাথেটিক যে জিনিসটা। আমরা নেক্সট অপশনে জাম্প অন করব, যেটা হচ্ছে আমাদের সম্ভাবনা। তাহলে কি সব শেষ? সম্ভাবনা নেই? অবশ্যই আমাদের দেশের ইন্ডাস্ট্রির হাজারো সম্ভাবনা আছে, যার জন্যই আজকের আলোচনাটা। চলুন জানি সম্ভাবনাগুলা নিয়ে। ফার্স্ট অপরচুনিটি হচ্ছে ক্লাউড কিচেন বা গোস্ট কিচেনের মতো কিচেনগুলো। সো ক্লাউড কিচেনে ছোট ব্র্যান্ডকে, যাদের ইনভেস্টমেন্ট কম, তাদের মতো ছোট উদ্যোক্তাদের বড় ব্র্যান্ডে টার্ন ওভার করা যায়, পরিণত করা যায়। স্কিল এরকম ছোট ইনভেস্টরদেরকে নিয়ে, যেমনভাবে আমাদের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে গ্রামীণ ব্যাংকের মাইক্রো প্ল্যান করে, মাইক্রো ফাইন্যান্সের প্ল্যান করে এত বড় জায়গাটা রেভলিউশনটা ঘটিয়ে ফেলেছে ওয়ার্ল্ড ওয়াইড, সেমভাবে এখানে মাইক্রো প্ল্যান করে ছোট ইনভেস্টরদেরকে আমরা বড় বিজনেস মডেল হিসেবে দাঁড় করিয়ে একটা রেভলিউশন এখানে ঘটাতে পারি। সো ক্লাউড কিচেন ইজ গোনা বি ওয়ান অফ দ্য কি পয়েন্ট অফ ভিউ ফর দ্যাট রিজন অ্যাকচুয়ালি, বাট স্কিল ওয়াইজ কাজ করতে হবে। শুধু র্যান্ডমলি সব কিছু সবাইকে ক্লাউড কিচেন খুলে দিলে হবে না, ইনস্পেকশনেরও প্রয়োজন আছে এখানে। নেক্সট যে পয়েন্টটা আমরা দেখবো এটা হচ্ছে কালিনারি ট্যুরিজম। সো কালিনারি ট্যুরিজম হচ্ছে দেশের ফুডকে ফোকাস করা, সো দেশের খাবারকে ব্র্যান্ডিং করা। আমাদের দেশের মাছ, ভাত, ঝাল এগুলা নিয়ে আমরা পড়ে থাকি। আমার দ্য কালিনারি ক্যানভাস অফ বাংলাদেশের বইয়ে বিদেশিদের জন্য লেখা এই বইটাতে যেটি আমাদের শেলফে রয়েছে এখানে। সো দ্য কালিনারি ক্যানভাস অফ বাংলাদেশে এই বইটাতে আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের ব্রেকফাস্টে কি, আমাদের উৎসবে কি, ঈদে, পূজা বা ওয়েডিং, যে কোনো উৎসবে কি, কোন সময় আমরা কোন খাবারটা খেয়ে থাকি, আমাদের এগুলা সবগুলো গুছানো আছে এখানে। বাচ্চাদের খাবার প্ল্যান কেমন হয়, আমাদের ব্রেকফাস্ট কি, স্ন্যাক কি, লাঞ্চ কি, ডিনার কি, সবকিছু আলোচনা করা হয়েছে। সো এই খাবারগুলো আমি আমার সাইড থেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, কিন্তু বিভিন্নভাবে ডকুমেন্টারি করে অনেকভাবে বাংলাদেশের খাবারকে আমরা চাইলে আরও রিপ্রেজেন্ট করতে পারি। আমার অ্যাক্সেসের লিমিটেশন থাকার কারণে এটা এখনো সম্ভব হয়নি। ইনশাল্লাহ প্ল্যান আছে, আমি নিজে কাজ করতে আগ্রহী, কিন্তু এটা নিয়ে আরো অনেক বেশি কাজ করা উচিত। অনেকেরই কাজ করা উচিত দেশের খাবার নিয়ে। সবাই বিদেশি খাবারের প্রতি ঝুঁকে পড়ে, বিদেশি খাবার দেখলে থাগলা হয়ে যায়, কিন্তু আমাদের দেশি খাবার নিয়ে, ট্রেডিশনকে নিয়ে আপলিফটিং করা উচিত। গ্রামে গঞ্জে ইভেন অনেকভাবে কাজ করা যায়। ইটস আ বিগ সেক্টর, বিগ থিং টু সে। সো যদি আমরা খাবারকে ব্র্যান্ডিং করতে পারি, প্রফেশনালি ব্র্যান্ডিং করতে পারি, ট্যুরিস্ট আসবে বাইরে থেকে টাকা খরচ করে, হাজার হাজার পাউন্ড খরচ করে, ডলার খরচ করে ট্যুরিস্ট আসবে দেশে শুধু খাবারের জন্য। সো ওটা করা উচিত। দেন পরের অপশনটা হচ্ছে ডিজাপোরা ডিমান্ড। এটা হচ্ছে ডিজাপোরা ডিমান্ড মানে কঠিনভাবে যদি আমরা না বলি, আমরা বলি ফরেনার ডিমান্ড বলি। সো এই ডিমান্ডটা হচ্ছে আমরা দেশকে ফরেনারদের জন্য একটা ইউরোপে, আমেরিকায়, কানাডায় যে প্রবাসী বাঙালি কমিউনিটিগুলো আছে, যে সময়গুলো আছে, অথেন্টিক খাবার খুঁজে বের করে এটাকে গ্লোবালি মার্কেট করা। সো আমরা যদি এই কাজটা করতে পারি, যে ইউরোপে যে শেফগুলো আছে, কানাডা, আমেরিকা যেখানে আছে, দেশি খাবারটাকে আমাদের দেশি যে সেন্স আছে ওই সেন্সে যদি আমরা রিপ্রেজেন্ট করে ওইভাবে কানেক্ট করে সব
জায়গা থেকে যদি মার্কেট করতে পারি এই ফুডের জন্য আমাদের দেশে ট্যুরিজম গ্রো হতে পারে এবং ফুড ইন্ডাস্ট্রিতে একটা বড় রেভলিউশন হওয়ার চান্সেস আছে। নেক্সট যে পয়েন্টটা আমরা আলোচনা করব এটা হচ্ছে স্কিল এক্সপোর্ট। আমাদের এই ভিডিওর মধ্যে প্রথমেই আলোচনা করেছি ট্রেন্ড আপ শেখানোর বিষয় নিয়ে, যাতে আমরা স্কিলকে এক্সপোর্ট করতে পারি, আবার বিভিন্নভাবে শেফদেরকে আর একটু দক্ষ করা, আর একটু মূল্যায়ন করা, তাদেরকে প্রমোশন ঠিকমতো দেওয়া, সব কিছু নিয়ে কাজ করা, নেতৃত্ব শেখানো, এই কাজগুলো নিয়ে যদি আমরা ঠিকমতো করতে পারি, ইন্টার্নদেরকে নতুন যারা আসতেছে ইন্ডাস্ট্রিতে তাদেরকে যদি আমরা ঠিকমতো প্রশিক্ষণ করতে পারি, ট্রেন্ড আপ করতে পারি, এই স্কিলগুলা যেহেতু আমাদের দেশে কাজের লিমিটেশন আছে, আমাদের চেষ্টা করতে হবে মাইগ্রেশনের, বিভিন্ন কান্ট্রিতে যেখানে কাজের দক্ষ লোকের অভাব আছে ওখানে সঠিক জায়গায় মাইগ্রেন্ট করা, সঠিক জায়গায় প্লেসমেন্ট দেওয়া। সো প্লেসমেন্ট ইয়ারগুলাতে ফোকাস করতে হবে, বিশেষ করে ইউনিভার্সিটিগুলা প্লেসমেন্টের জন্য শুধু দেশে ফোকাস না করে দেশের বাইরে ফোকাস করা, যদি ইভেন্টস করা, এটা খুব বেশি হেল্পফুল হবে। ইনস্টিটিউটগুলাকেও ওভাবে কাজ করতে হবে, যেহেতু অনেক ইনস্টিটিউটে অনেক অনেক স্টুডেন্ট রয়েছে, বাংলাদেশের শেফদেরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা। সো এতক্ষণ তো সমস্যা সমূহ জানলাম, চলুন এবার জানি আমাদের এখন করণীয় কি। নাম্বার 1-এ পয়েন্ট আউট যদি আমরা করি তাহলে আমাদেরকে ওনারশিপ নিতে হবে, শেফদেরকে ওনারশিপ নিতে হবে এবং শেফদের নেক্সট যে ধাপগুলো থাকবে রেস্টুরেন্টের সাথে প্রপার কন্ট্যাক্ট করা, তাদের জব ডেসক্রিপশনটা মেনশন থাকা, কি করতে হবে কি করতে হবে না এগুলা নিয়ে ডিটেল একদম ট্রান্সপারেন্ট একটা কন্ট্যাক্ট থাকা শেফদের সাথে, ওভার টাইম পেমেন্ট সহ সব কিছু যেটাতে ইনভলভ থাকে, টিপস ট্রান্সপারেন্সি, ইভেন কত টাকা টিপস ফ্রন্ট হাউস অ্যান্ড ব্যাক এন্ড হাউস কিভাবে কি ডিস্ট্রিবিউশন হবে এগুলো ক্লিয়ার থাকা। নাম্বার 2-এ ইনস্টিটিউটগুলা কি করবে, 6 থেকে 12 মাসের অ্যাপয়েন্টারশিপ প্রোগ্রাম বাধ্যতামূলক করতে হবে গভর্নমেন্টকে। যারা কোর্স চালু করবে বাংলাদেশে তাদেরকে 6 থেকে 12 মাসের অ্যাপয়েন্টারশিপ প্রোগ্রাম মাস্ট ইনক্লুড করতে হবে, আদারওয়াইজ কোর্স ভ্যালিড হবে না। শুধু ক্লাসরুম নয়, তাদেরকে রিয়েল কিচেনের পরীক্ষা নিতে হবে, সো এটা মেনটেন করতে হবে। নাম্বার 3-এ গভর্নমেন্টের কি করতে হবে, বিএফএস এর শক্তিকে বাড়াইতে হবে, ল্যাব ম্যান পাওয়ার আরো মনিটরিং ব্যবস্থা এটা বৃদ্ধি করতে হবে। নাম্বার 4-এ শেফদেরকে মেনু কস্টিং সম্পর্কে কাজ করতে হবে, ইয়েল্ড কন্ট্রোলিং মানে চিল্লি একটু বন্ধতে কাজ করতে হবে, এটা আমাদের দেশে হয়ও না তেমনটা, বাট স্টিল মেন্টাল ওইটা প্রফেশনালিজম ইনক্রিজের জায়গায় কাজ করতে হবে, কিছু ফ্যাক্ট আছে। প্যাকেজিং নিয়ে নলেজ হবে সবাইকে, যারা হোম বিজনেস করতে চায় ওই জায়গা থেকে সব সময় সবাইকে নতুন স্কিল শেখার দিকে পুশ করতে হবে। ডেলিভারি ইকোনমিতে কন্ট্রিবিউশন রাখতে হবে, যে আমাদের দেশে ইকোনমিতে যে আমরা কন্ট্রিবিউট রাখতেছি শেফ ইন্ডাস্ট্রি, আমরা নাম্বার 4 থেকে নাম্বার 2 অথবা 3-এ আসার চেষ্টা করতে হবে হসপিটালিটি ইন্ডাস্ট্রিটাকে দিয়ে। বর্তমানে যদি আমরা ইন্ডাস্ট্রিতে 4-এ লিড করতেছি ইন্ডাস্ট্রিটা, এভাবে আমাদেরকে টিকে রাখতে হবে। নাম্বার 5-এ হচ্ছে মেন্টাল হেলথের নিয়ে কাজ করা, ফেয়ার কিচেন এনভায়রনমেন্ট তৈরি করা, একটা ফেয়ার কিচেন মডেল আনতে হবে যেটাতে হেলথ এনভায়রনমেন্ট নিয়ে কাজ করা হবে, মেন্টাল হেলথ নিয়ে কাজ করা হবে, শেফদের ব্রেক শিফট মেন্টরিং সবগুলা নিয়ে কাজ করতে হবে। নাম্বার 6-এ শেফ অর্গানাইজেশন বা সংগঠনগুলা কি করতে হবে, বাৎসরিক রিপোর্ট দিতে হবে পাবলিক সম্মুখে, ট্রান্সফারাল ফাইন্যান্স রিপোর্ট দিতে হবে, গভর্নেন্সি মেকানিজম থাকতে হবে, তাদেরকে বিভিন্ন প্রোটোকল শেয়ার করতে হবে, মিটিং এবং তাদেরকে ইউনিটি নিয়ে কাজ করতে হবে। নাম্বার 7, আমাদেরকে উমেন কনক্লুশনটাকে কিভাবে কাজ করাইতে হবে, নারী শেফদেরকে সেফ এনভায়রনমেন্ট সম্পর্কে ট্রেনিং দিতে হবে, নারী পুরুষ সবাইকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে ট্রেনিং এবং সার্টিফিকেশনের ব্যবস্থা করতে হবে, মেন্টরশিপ করতে হবে কিভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেন্ট করা যায়, এটা নিয়ে পলিসি বাস্তবায়ন করতে হবে। নাম্বার 8-এ ফান্ডিং মডেলটা খুবই ইম্পর্টেন্ট, শেফ সংগঠনগুলা শেফ অর্গানাইজেশন বা অন্যান্য সবারই এটা খুবই দরকারি। এটা হচ্ছে কিভাবে আপনি কন্টেন্টগুলো তৈরি করবেন, কোর্স তৈরি করবেন, কনসালটেন্সি করবেন এবং এই সবগুলার মাধ্যমে সংগঠনের আয় আনবেন, শুধুমাত্র স্পন্সরশিপ দিয়ে নয়। সো এই প্রাইমারি জিনিসগুলা করলে মোটামুটি আমাদের একটা ফান্ডামেন্টাল বেসমেন্ট দাঁড়াতে পারে। অ্যাওয়ারনেস নিয়ে অবশ্যই কাজ করতে হবে। এখন প্রশ্ন আপনাদের জন্য, আপনাদের কিচেনে সবচেয়ে বড় সমস্যা কি, বেতন, স্বাস্থ্য না নেতৃত্ব? কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আজকে আপনি কথা না বললে পরিবর্তন কখনোই আসবে না। আর মালিক বা সংগঠনদের বলছি, ভয় দেখিয়ে নয়, সম্মান এবং জ্ঞান শেয়ার করে ইন্ডাস্ট্রি বড় হয়।
বাংলাদেশের শেফ ইন্ডাস্ট্রি যদি না বদলে, আমরা হারাবো বাংলাদেশের প্রতিভাবান তরুণ তরুণী শেফদের। আর যদি বদলায়, এ দেশ হতে পারে দক্ষিণ এশিয়ার কুলিনারি হাব। আমি শেফ আরফাতুল ইসলাম আছি আপনাদের সাথে। চলুন পরিবর্তন শুরু করি এখানে। গো হসপিটালিটি। এন্ড পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে আলোচনা করলে দেশের ইন্ডাস্ট্রির জন্য, আপনাদের জন্য উপকারী হবে, কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।